ধন্যবাদ। আসলে ছাত্রলীগের একটা বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। কারণ বাংলাদেশের সৃষ্টির পেছনে যে সংগঠনটির সবচেয়ে বড় আত্মত্যাগ এবং আমাদের আ ভাষার অধিকার রক্ষা থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে যে সংগঠনটির সবচেয়ে বেশি আ আত্মত্যাগ এবং সাহসী ভূমিকা সেটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে, "ছাত্রলীগের ইতিহাসই হচ্ছে বাংলাদেশের ইতিহাস।" তা আজকেও আ আপনারা জানেন যে বাংলাদেশের গত ৫ই আগস্টের পরে যে গোষ্ঠী পরিকল্পিতভাবে যাদের উত্থান হয়েছে, ইতিমধ্যেই তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। তারা কারা আপনারা জানেন। তারা হচ্ছে সেই চক্র যারা ৭১ এর আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং যারা এখন আ সক্রিয় রয়েছে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশকে সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া বা আ মিশরের মতো ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য তারা মুক্তিযুদ্ধকে যে এটা অপ্রয়োজনীয় ছিল সেইভাবে এস্টাবলিশ করার জন্য আ সেই চেষ্টা করছে। অ্যা সে কারণেই ছাত্রলীগের উপরেই এই মুহূর্তে সবচেয়ে বেশি জুলুম, নির্যাতন, আ ইতিহাসের সবচেয়ে মানবাধিকার লঙ্ঘন এই সময় হচ্ছে। আপনারা জানেন যে গত এই ১৬ মাসে ছাত্রলীগের উম আ প্রায় কয়েকশো নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। কারাগারে হত্যা করা হয়েছে। কারাগারের বাইরে মব সন্ত্রাসের মাধ্যমে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাসুদকে অ্যা যিনি তার বাচ্চার জন্য দুধ কিনতে গিয়েছিল সেখানে তাকে অ্যা অ্যা তারা আ কিভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রলীগ নেতা শামীমকে হত্যা করেছে। এরকম অসংখ্য। তারপরে আপনারা জানেন যে আমাদের প্রায় ১০,৫০০ শিক্ষার্থী আ অনেকে আছে যারা ছাত্রলীগের বড় পদপদবীতে ছিল না। তাদের আজকে শিক্ষা জীবন আজকে বাধাগ্রস্ত হচ্ছে। তাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তারা ক্লাসে যেতে পারছে না, পরীক্ষায় বসতে পারছে না। এবং আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ডাকাতের গ্রামে পরিণত হয়েছে। এখানে এমনভাবে মব জাস্টিস করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অ্যা আমরা দেখেছি প্রফেসর জামাল উদ্দিন এবং প্রফেসর আ আজমাল হোসেনকে কিভাবে তাদের গায়ে হাত তোলা হয়েছে এবং ছাত্ররা কখনো শিক্ষকদের গায়ে এভাবে হাত তুলতে পারে সেটা আমরা বিশ্বাস করি না। আজকে অ্যা এরকম আ আ আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং আ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং আদালতে কোনো আইনের শাসন কোথাও চলছে না। সেখানে আইনজীবীরা তারা দাঁড়াতে পারছে না। আইনজীবীদের উপরে হামলা করা হচ্ছে। আদালতের ভিতরে পুলিশের প্রহরা থেকে, থানার থেকে আসামিদেরকে ছিনিয়ে নিয়ে যেমন দীপু দাসকে আপনারা জানেন কিভাবে যে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাই বাংলাদেশের যে আজকে এই যে বর্বর যে ইতিহাস এটাকে আজকে ছাত্র জনতার আ আ ক্ষোভ বা ছাত্র জনতার বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার আমাদের কাছে। যে এই জুলাই আগস্টের যে এই যে রেজিম চেঞ্জ এর যে যারা নেতৃত্ব দিয়েছে আজকে তাদেরকে অনেকে বলা হয় যে জেন জি। আমি মনে করি না যে বাংলাদেশের জেন জি যে আমাদের যে জেনারেশন তারা কখনোই আ এই ধরনের ল্যাঙ্গুয়েজ বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত হতে পারে না। আমরা লক্ষ্য করেছি যারা সমন্বয়ক ছিল, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আমরা চেক করেছি। এরা হয় এর দাদা বা বাবা এরা রাজাকার ছিল এবং এরা সবাই এই জামাত শিবির বা ছাত্র দলের এই ধরনের সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত এবং আমরা আরেকটা বিষয় ক্লিয়ার হয়েছি যে এই যে মুখের ভাষা আমরা যেটা দেখলাম যে এদের স্লোগানের ভাষাগুলো যেমনটা আমরা হাদির একটা স্লোগান দেখি সেটাকে এখনো তারা কন্টিনিউ করছে এবং আরো দেখছি পুলিশকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের যে স্ল্যাং শব্দগুলো ইউজ করা হচ্ছে অনেক মানে চিন্তাশীল মানুষ এটা নিয়ে চিন্তা করছে যে আসলেই কি আমাদের জেনজিদের মুখের ভাষা এরকম? আমরা এটা বিশ্বাস করি। এটা কখনোই না। এটা হচ্ছে জামাত শিবিরের ভাষা
এটা হচ্ছে যে এই মূর্খ ভণ্ড যারা যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, তাদের মুখের ভাষা এটা। তা আজকে আমাদের যেহেতু আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এই কারণে তাদের প্রতি বা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে, আপনারা জানেন যে ছাত্রলীগের ভিতরে জামাত শিবির তারা হেলমেট বাহিনী হিসাবে থেকে ছাত্রলীগের গেস্ট রুম কালচারকে তারা বিতর্কিত করেছে এবং হেলমেট বাহিনী থেকে তারা কিভাবে বুয়েটের আবরার ফাহাদকে হত্যা করেছে এবং এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটিয়ে ছাত্রলীগকে ছাত্র সমাজের কাছে একটু প্রশ্নবিদ্ধ করার তারা চেষ্টা করেছে এবং সেটা করেই আজকে আমরা যেটা লক্ষ্য করছি যে এই বিভিন্ন ভাবে বিশেষ করে ছাত্রদেরকে কাছে ছাত্রলীগকে যেভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল, ইতিমধ্যেই তরুণ শিক্ষার্থীরা তারা বুঝতে পেরেছে এবং তারা এই জঙ্গিদেরকে, এই বর্বর বাহিনীকে বর্জন করেছে। কারণ এই আজকে যারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যারা কলুষিত করছে, যারা মব ভায়োলেন্স করছে, এদের সাথে ৭১-এর রাজাকার বাহিনীর কোনো তফাৎ নাই। আমরা যারা মুক্তিযুদ্ধের পরে যাদের আমাদের জন্ম, আমরা ইতিহাস থেকে যেটা জেনেছি, সেই ৭১-এর রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর যে ধরনের ক্যারেক্টার ছিল, তারা যেভাবে নারীদেরকে অমর্যাদা করত, নারীদেরকে যেভাবে তুলে নিয়ে সেই হানাদার বাহিনীর কাছে তুলে দিত, আজকেও আমরা সেটা দেখছি। এরা নারীদেরকে কিভাবে অপমান করছে, এরা আজকে কিভাবে শিক্ষকদেরকে অপমান করছে, এরা আজকে এক মানুষের সম্মানিত ব্যক্তি, যেমন আমরা দেখলাম যে নিউ এজের সম্পাদক আমাদের নুরুল করিমকে কিভাবে তারা অপমান করেছে, তার চুল ধরে টেনেছে। একজন বয়স্ক মানুষকে এই ধরনের লাঞ্ছিত করা, এটা ৭১-এর সেই আলবদর, আল শামস বাহিনীর কর্মকাণ্ড এবং সেটাকে আজকে যারা ধারণ করছে, আমরা কখনোই মনে করি না এটা বাংলাদেশের জেনজিদের আচরণ। আমরা মনে করি এই ধরনের স্ল্যাং ভাষা, এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড যারা করছে, তারা ওদেরই প্রেতাত্মা, রাজাকার আলবদর বাহিনীরই প্রেতাত্মা। এবং বাংলাদেশের তরুণদের এখন একটা জাগরণ দরকার এবং ছাত্রলীগের নেতাকর্মীরা, আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের কয়েক হাজার ছাত্রলীগের নেতাকর্মীর কারাগারে রয়েছে, তাদের শিক্ষা জীবন আজকে সংকটের মুখে রয়েছে। আমরা ছাত্রলীগ এত প্রতিকূলতার মাঝেও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আপনারা জানেন যে অনেক ছাত্রলীগের নেতাকর্মীদেরকে না পেয়ে তাদের বাবা মাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদের মা বোনদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে। আমি নাদের ভাই একটু অ্যাড করতে চাই, দেখুন এই নির্বাচনে আজকে যারা নির্বাচন করতে যাচ্ছে, দেখুন বাংলাদেশের ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা হচ্ছে ২১শে আগস্ট গ্রেনেড হামলা। আমরা মুফতি হান্নানের সাক্ষাৎকার থেকে জেনেছি যে সেই ঘটনায় তারেক রহমান এবং বাবর, আব্দুল সালাম পিন্টু তারা কিভাবে জড়িত। তারা কিন্তু এই নির্বাচনে আজকে প্রার্থী। আমরা দেখেছি যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামের প্রার্থী হয়েছেন মাহবুব রহমান সালেহী, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন ২০০৪-৫ সালের দিকে। সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাহের স্যার এবং অধ্যাপক ইউনুস স্যারকে আমরা সেই সময় আমরা দেখেছি যে চট্টগ্রামের রাউজানে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজকে আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও আমরা সেই ধরনের একটা পরিস্থিতির দিকে দেশকে আমরা ঠেলে দিচ্ছি কিনা। আমি দেশের বিবেকবান মানুষ এবং তরুণদের কাছে আমরা জাস্টিস চাই। আমরা মনে করি যে আমরা দেশে আইনের শাসন এবং মানবাধিকার এটা আমরা ফিরে পেতে চাই। আজকে দেশের কোথাও মানুষ কথা বলতে পারছে না, মানুষের বাক স্বাধীনতা নাই। আজকে সাংবাদিকরাও আজকে কথা বলতে পারছে না, যেই কথা বলছে তাকে বিভিন্নভাবে মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, তাদের মামলার শুনানি হচ্ছে না, এই ধরনের এবং আদালতে কোনো আইনজীবীকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এই জাস্টিসটা চাই। আর একটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে
যে আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশ আজকে তারা যেভাবে দেখছে, যাদের বয়স এখন 18 থেকে 30 বছরের মধ্যে, এই তরুণরা বাংলাদেশকে এখন যেভাবে দেখছে, এই বাংলাদেশ একসময় এরকম ছিল না। কারণ এখানে নাদেল ভাই আমার এক জেনারেশন আগের, তারা একসময় বাংলাদেশের মানুষকে তার মৌলিক চাহিদার জন্য লড়াই করতে হয়েছে। আমাদের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এর জন্য মানুষকে জীবন দিতে হয়েছে। আমরা জানি যে এই বাংলাদেশে একসময় কৃষককে তার সারের জন্য আন্দোলন করতে গিয়ে সেই 94 দিনাজপুরে সেদিন কৃষকদের মিছিলে গুলি করে 14 জন কৃষককে হত্যা করা হয়েছিল। আমরা জানি বাংলাদেশ একটা খাদ্য ঘাটতির বাংলাদেশ ছিল। বাংলাদেশের আজকে যে তথ্য প্রযুক্তির যে যোগাযোগ, আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, ছাত্রলীগকে ব্যান করা হয়েছে। আওয়ামী লীগের কোনো মানুষ বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া আমাদের কথা বলার কোনো সুযোগ নাই, আমাদের বক্তব্য প্রচারের কোনো সুযোগ নাই, আমাদের উপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজকে এই সোশ্যাল মিডিয়ার কারণে বা এই তথ্য প্রযুক্তির উন্নতির কারণে আমরা এটা করতে পারছি। অথচ আজকে তরুণরা একবার ভাবুন যে 2001 সালে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের রুমে মানে 2টার বেশি কম্পিউটার এক রুমে ঢুকতে দেয়া হতো, কারণ তখন বিদ্যুতের সংকট। তখন আমাদের সেই যে সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত হয়ে ফ্রি ইন্টারনেট কানেকশনের যে সুযোগ তৈরি হয়েছিল, সেই সময়ের সরকার সেটা সেদিন তারা করে নাই। কারণ তারা এতটা প্রযুক্তি নির্ভর বা এই জ্ঞান তাদের সীমিত ছিল, তারা বাংলাদেশের সিকিউরিটির কথা বলে তারা সেদিন নিজেদেরকে সম্পৃক্ত করে নাই। অথচ শেখ হাসিনার ভিশনারি পরিকল্পনার কারণে, কারণ শেখ হাসিনা উনি যখন 96 সালে প্রধানমন্ত্রী হয়, ওনার মূল এজেন্ডা ছিল যে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন করা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, যার কারণে উনি এগ্রিকালচারাল সেক্টরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে, প্রণোদনা দিয়েছে, যার কারণে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে, বাংলাদেশের উৎপাদন বেড়েছে এবং কৃষকদেরকে সব ধরনের ফ্যাসিলিটিস আওয়ামী লীগ শেখ হাসিনার সরকার সেটা দিয়েছে। উনি 2009 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের জন্য, তরুণদের কর্মসংস্থান সৃষ্টির জন্য, বাংলাদেশের শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে বাংলাদেশকে উনি ইন্ডাস্ট্রিয়াল একটা রেগুলেশন করেছিলেন, যার কারণে বাংলাদেশে আপনারা জানেন যে আমাদের শিল্প কলকারখানা বেড়েছিল, আমাদের যে রপ্তানি বাণিজ্য বেড়েছিল, আমাদের সেই বাংলাদেশ আজকে থমকে দাঁড়িয়েছে। আমাদের দেখুন, আমাদের আজকে প্রায় 400-র মতো গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। আমাদের ওয়ালটন, আমাদের গাজী টায়ার, আমাদের অনেকগুলো, আমি অনেক শিল্প কলকারখানার নাম বলতে চাই না, হয়তো তারা আজকে স্বীকার করতে ভয় পাবে, তাদের উৎপাদন আজকে সীমিত হয়ে আসছে। তারা যে বিদেশে যে রপ্তানি করতো, বাংলাদেশ থেকে যে সকল প্রোডাক্ট রপ্তানি হতো, সেই ইন্ডাস্ট্রি গুলোকে আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের রপ্তানি বাণিজ্য কমে যাচ্ছে, বাংলাদেশে আজকে দুর্নীতি আবারও বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন যে আমাদের আওয়ামী লীগ সরকারের সময় সিপিটিইউ একটা চালু করা হয়েছিল, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেখান থেকে এই যে অনলাইন টেন্ডারিং সিস্টেম, যার কারণে বাংলাদেশের দুর্নীতি হ্রাস পেয়েছিল, আজকে সেটাকে অকার্যকর করছে এই সরকার। এই সরকারের কোনো কেনাকাটায়, কোনো টেন্ডারের ক্ষেত্রে এই সিপিটিইউ কে কার্যকর করা হচ্ছে না। বাংলাদেশকে আজকে পিছনের দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। একসময় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি বাণিজ্য হতো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো এবং স্কুলগুলোতে। দেখুন, আওয়ামী লীগ সরকারের আমলে এই অনলাইনের মাধ্যমে আজকে এই ভর্তি হয়, যার কারণে এই সব জায়গায় দুর্নীতি বন্ধ হয়েছে, মেধাবীরা এই সুযোগটা পাচ্ছে। আওয়ামী লীগ সরকার প্রতি বছর বিসিএস পরীক্ষা চালু করেছিল, যার কারণে মেধাবীরা তারা নিয়মিত চাকরির পরীক্ষায় বসতে পারত এবং চাকরি পেত। আজকে সেটা নিয়মিত হচ্ছে না এবং সেখানে দলীয়করণ অনেক কিছু হচ্ছে। এবং সাধারণ দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তার জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা,
মাতৃত্বকালীন ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা দিয়ে সাধারণ দরিদ্র মানুষকে কিভাবে সামাজিক নিরাপত্তা দেওয়া হয়েছিল, যেটা ধাপে ধাপে একটা উন্নত দেশের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। আপনারা জানেন যে বাংলাদেশের আমাদের মৌলিক চাহিদার মধ্যে একটা জিনিস হচ্ছে আমাদের বাসস্থান। আমাদের বাংলাদেশের প্রায় 1 কোটির উপরে মানুষ গৃহহীন ছিল, যাদের নিজেদের ঘর ছিল না। শেখ হাসিনা প্রায় 50 লক্ষের উপরে মানুষকে তিনি বাসস্থানের সুযোগ করে দিয়েছিলেন। তিনি এই মুজিব বর্ষে একটি টার্গেট নিয়ে শেখ হাসিনার এই যে ভিশনারি লিডারশিপ, ওনার যে রাজনৈতিক দর্শন, ওনার যে এই যে শিল্পায়ন, ওনার যে কৃষিক্ষেত্রে উন্নয়ন, ওনার যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আজকে আমি তরুণদেরকে জাস্টিস করার অনুরোধ করব। আজকে আপনারা ভাবুন, আপনারা বিশ্লেষণ করুন। আমরা মনে করি যে আজকের তরুণদের তাদের জ্ঞান এবং তাদের বিশ্লেষণী ক্ষমতা এটা আমাদের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। আজকে যে চক্রান্তের কারণে, যে তারা যে চক্রান্তের কবলে পড়ে আজকে দেশটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে, এর পিছনে গভীর চক্রান্ত। সেটা হচ্ছে দেশকে অকার্যকর করা, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আসুন, আমরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হতে দিতে চাই না।